পরে শ্বশুরবাড়িটা আপন হয়ে যায় আর বাপের বাড়িটা পর হয়ে যায়। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছো? আই হোপ তোমরা সকলে খুবই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি। আজকে দেখো আমি কিন্তু বাড়ি চলে এসেছি। সত্যি খুব খারাপ লাগছে এটাই ভেবে যে মাকে ছেড়ে, আমার আব্বাকে ছেড়ে, হাবিব, আমার মেজো বুবু, ওদের সকলকে ছেড়ে আমি বাড়ি চলে এসেছি। খুবই কষ্ট হচ্ছে, কারণ অনেক দিন পরে অনেক দিন ওখানে ছিলাম। সত্যি কথা বলতে মনের অবস্থাও খুব একটা ভালো নেই, কিন্তু কি করব বলো, মনের অবস্থা ভালো না থাকলেও যে মনের জোর দিয়ে আমাদের সংসারে আবার আমাদেরকে ফিরে আসতে হবে। যতই হোক ওটা বাপের বাড়ি ছিল। ফার্স্ট যেটা তোমাদেরকে আমি বললাম, বিয়ের পরে শ্বশুর বাড়িটা আপন হয় আর বাপের বাড়িটা পর হয়। এটা কেন বলতে পারো, মেয়েদের সঙ্গে কেন এরকমই হয়? তো যাক, আমি কিন্তু বাড়িতে চলে এসে বিছানাটা চারিদিকে উল্টে দেখলাম যে সাপ পোকামাকড় ঢুকে আছে কিনা। কারণ আমাদের এখানে আমি যেহেতু এতদিন ছিলাম না, বিশ্বাস নেই বিছানার তলায় সাপও থাকতে পারে। প্রচুর পরিমাণে সাপ পোকামাকড়ের ভয় এখানে, জানো তো। সেই জন্য করে সঙ্গে সঙ্গে এসে দেখো জামা প্যান্ট কিচ্ছু চেঞ্জ করিনি, কারণ আমি জানি যে আমার বাচ্চারা এসে মত্তর বিছানার উপরে উঠবে। সেই জন্য সবার আগে বিছানাটা আমি পরিষ্কার করে নিলাম ওই কাপড় নিয়ে। ভাবলাম যে কাপড়টা পরে চেঞ্জ করে নেবো, কিন্তু আগে বিছানাটা ঠিক করে নিলে বাচ্চাগুলো বিছানার উপরে উঠে খেলতে পারবে। ওদেরও কাপড় চোপড়গুলো আমি চেঞ্জ করে দিইনি, এসে মতো লেগে গেছি কাজ করতে। বাপের বাড়িতে যে কদিন ছিলাম না, সে কদিন শুধু পায়ের উপরে পা দিয়ে নেড়ে নেড়ে খেয়েছি। এমনকি মাথায় যে তেলটা দিতে হয় সেটাও আমি দিইনি, মা দিয়ে দিয়েছে। তো দেখো এদিকে কিন্তু আমি বিছানাটা ঠিক করে নিয়েছি, নিয়ে ছোটো বাবুর আর সিরিনে কাপড় চোপড়টা চেঞ্জ করে দিয়েছি। দিয়ে ওরা তো কিছু খাবে সন্ধেবেলায়, গ্যাসের ওভেনটা ঢাকা দেওয়া ছিল, তবুও ভাবলাম একটু মুছে নিলে পঞ্চে খুব ভালো হবে বলে একটু মুছে নিয়ে ওদের জন্য আমি ম্যাগিটা বসিয়ে দিচ্ছি, যেহেতু ওরা খাবে। ওদের খিদে পেয়েছে, সন্ধেবেলা তো কিছু খায়নি, নানিমাদের বাড়ি দুপুরবেলা থেকে খেয়ে বেরিয়েছিলাম আমরা। তো আমি ওদের জন্য ম্যাগিটা করছি, আর ওদিকে ছোটোবাবু আর বড়োবাবু ওইদিকে একটু ফোন দেখছে। ভাবলাম যে পরে ঘরদোরগুলো ঝাঁট দিয়ে দেবো, রান্নাঘরটাও যা তা ব্যাপার, টিকটিকি কোথায় আঁশোলা, কোথায় এদিক ওদিক পটি করে দিয়েছে যেন, সেগুলো সব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। ভাগ্য ভালো, চলে যাওয়ার আগে বেশিরভাগ জায়গাটা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়ে গিয়েছিলাম, তবুও জায়গাগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন রেখে দিলেই ভালো। আমরা মেয়েরা যতটুকু পারি আমাদের জিনিসপত্রগুলো গুছিয়ে গাছিয়ে রেখে দিলে সেটা কিন্তু আমাদের সব থেকে ভালো হবে। আচ্ছা, একটা মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পরে বাপের বাড়িতে তো জন্ম বলো, সে জায়গাটা কি করে পর হয়ে গেল। আজকে যখন চলে আসছে আমি, আমার মা প্রচুর পরিমাণে কাঁদছিল। মা যখন কাঁদছিল, মাকে জড়িয়ে ধরে বললাম, আচ্ছা মা, আমি যদি আবার ছোট হয়ে যেতাম কত সুন্দর হতো বলো তো, কিন্তু আমি তো বড় হয়ে গেছি, আমার তো শ্বশুরবাড়িতে যেতে হবে। তো এই সব ভেবে মাও প্রচুর পরিমাণে কান্না করছিল, আমি নিজেও কেঁদে ফেলেছি। কারণ হচ্ছে এটাই, আমি প্রতিবারে যখন যাই না তখন একটু অন্যরকমভাবে থাকি, আর আজ এবারে গেছি একটু অন্যরকম। যেহেতু আমার ছোটো মেয়েটা প্রচুর পরিমাণে খেলতে পছন্দ করে, তোমরা জানো, আর সারাদিন ঘর ছাড়া তার কাছে আর কিছু নেই। এখান থেকে বাইরেও তারা খুব একটা বের হয় না, সারাক্ষণ ঘরের মধ্যেই থাকে। আর এখানে ওদের দেখার মতনও কেউ নেই। আর ওখানে যে আমরা 5-6 দিন যে কদিনই ছিলাম না কেন, ওর নানা নানির কাছে এতটাই ভালোবাসা পেয়েছে, ওরা নিজেরাই আসতে চায়নি। এসে তো আমার দুটো মেয়ে সত্যি প্রচুর পরিমাণে অসুস্থ হয়ে যাওয়ার মতন ব্যাপার। যেহেতু নানা নানিকে প্রচুর পরিমাণে মিস করছে, যেখানে মানুষ ভালোবাসা পাবে সেখানেই থাকবে। তো এখানে তো ওদের দেখার মতন কেউ নেই, কেউ ভালোবাসে না, এখানে সত্যি কেউ নেই। তো যেখানে ছিল সেখানে তো সবাই ভালোবাসে। মেজো বুবু তো দিন রাত, ওর যেহেতু আমাদের এখানে মানে বাপের বাড়ি ওখানেই ওর শ্বশুর বাড়ি, তো ও সারাদিনে দুবার আসতো, কিংবা আমিও যেতাম। আমি খুব কমই যেতাম, কারণ কি বলো তো, আমি গিয়েছিলাম স্পেশালি মায়ের কাছে থাকবো বলে। তবুও যতটুকু পারতো ততটুকু, ওরও ছোটো বাচ্চা, সে বাচ্চাকে নিয়ে আসতো। যতটুকু সময় কাটিয়েছি সত্যি খুব আনন্দই কাটিয়েছি। আর দেখো না, মা সত্যি বলে মায়ের মন, আর মা জানে যে বাড়িতে গিয়ে কি খাবো না খাবো। তোমাদের দাদাভাই সেই 17 তারিখে মাইনে পাবে, 17 তারিখে পর্যন্ত তো বসে থাকাটা সম্ভব নয়। আর তোমাদের দাদাভাই যখন মাইনে পায় না, যখন একটু অসুবিধা হয়, তখন কিন্তু মা কিছু জিনিসপত্র প্যাকিং করে পাঠিয়ে দেয়। মায়ের মন, মা দেখো কত কি আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে। মা শুধু একটাই জিনিস, আমি ওখানে গিয়ে কদিন ছিলাম, কি খেয়েছি বা কি ব্যাপার, মায়ের চোখটা ঠিক সেদিকেই ছিল। আর আমি যখন ঘুম থেকে উঠতাম, আমার মা আমাকে কোনো দিনের জন্য ডাকেনি,
বলো ওখানে অনেক কাজ করে, অনেক খাটাখাটনি করে, তারপরে অনেক দূর থেকে ওর পানি আনতে হয়, বেচারি শরীরে কিছু নেই। যতই হোক, তুমি যতই মোটা হয়ে যাও না কেন, বাপের বাড়িতে বাবা মার কাছে সারা জীবন তুমি সরু। আর সারা জীবন একই কথা বলবে, তুই একটু বেশি করে খেতে পারিস না, তুই একটু বেশি করে খেতে পারিস না। আচ্ছা কত খাবো বলো তো? মায়েদের চোখগুলো ঠিক মনে হয় এইরকমই হয় যেন, মাদের চোখে যত আমরা খাই না কেন তবুও বলবে তুই কম খাচ্ছিস, এরকমই ব্যাপার। তো আমার মা ঠিক একই জিনিস আমার সঙ্গে করতো, আমার আব্বাও তাই। আমার আব্বার কাছে শুধু একটাই কথা ছিল যে ও তো শ্বশুরবাড়িতে খায়, আমার জামাই যতটুকু পারে ততটুকুই এনে দেয় ওকে। আর আমার জামাই আমার মেয়েটাকে প্রচুর পরিমাণে ভালোবাসে, কিন্তু একটা মেয়ে যখন বাপের বাড়িতে আসে তখন কিন্তু স্পেশালিভাবে বাবা মা চেষ্টা করে, হাজার গরিব হলেও চেষ্টা করে যে আমার বাচ্চাটা কী খেতে পছন্দ করে। আমি যে শ্বশুরবাড়িতে খেতে পারি না তা নয়, তোমাদের দাদা কিন্তু, তোমরা অনেক ভিডিওতে দেখেছো কিংবা শুনেছো, তোমাদের দাদা কিন্তু প্রচুর পরিমাণে কেয়ারিং করে আমার উপরে। আমি যেটা খেতে ভালোবাসি সেটাই এনে দেয়, কিন্তু তবুও বাপের বাড়িতে না এই জিনিসটা হয়ে থাকে। আমার আব্বা মা ওরা সবসময় চায় যে আমি কোনটা খেতে ভালোবাসি সেটাই করে খাওয়াবো। তো আমি যে কদিন ছিলাম সে কদিন সত্যি খাওয়ার প্রচুর পরিমাণে খাবারের ব্যবস্থা ছিল, কিন্তু খেতে পারিনি। কারণ ওখানে গিয়ে যেহেতু আমি এখানে কেনা পানি খাই, আর ওখানে আব্বা মার দোকানে কেনা পানি, কিন্তু ওই পানিটার সঙ্গে এই পানিটা যেন আমার সেটিং হচ্ছিল না। তো তোমাদের সঙ্গে দেখো কথাবার্তা বলতে বলতে না আমার এবারে কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে। এসে দেখলাম আমার দুটো গাছ প্রায় শুকিয়ে গেছে যেন, ওদেরও তো একটু পানি দরকার। আমি যেহেতু এক সপ্তাহ মতন ছিলাম না, ওদের একটুখানিও পানি দেওয়া হয়নি, গাছগুলো প্রায় শুকে গেছে। তাই ভাবলাম ওদের একটু পঞ্চে পানি দিয়ে দিই, ওরা একটু জীবনটা পঞ্চে উদ্ধার পাক, ওদেরও একটু পানি দরকার। তো ওদের একটু পানি টানি দিয়ে রান্নাঘরটা গুছিয়ে নিলাম। আর চলো মা কী দিয়েছে সেটা তোমাদেরকে শেয়ার করি। এই দেখো মা আবার কিন্তু কলা দিয়ে দিয়েছে ছোটোবাবুর জন্য, যেহেতু ছোটোবাবু খেতে ভালোবাসে কলাটা শুধু স্পেশালি ওর জন্য দেয়নি, আমাদের জন্যও দিয়েছে। আর এই যে টোস্ট দিয়েছে, এই টোস্টটা না 5 টাকা করে দাম। আমি যে কদিন ওখানে ছিলাম সে কদিন এই টোস্টটা প্রচুর পরিমাণে খেয়েছি। আর মুড়ি কী বলো তো, একটা লম্বা মুড়ি আছে, একটা গোল মুড়ি আছে, আর আমার আব্বাদের দোকানে গোল মুড়িটা পাওয়া যায়। আর আমি না ওই গোল মুড়িটা খেতে খুবই ভালোবাসি। আর ড্রামটা দিয়েছে পানি আনার জন্য, যেহেতু কল থেকে পানি আনতে হয়, তো বলে জামাই থাকলে জামাই গিয়ে নিয়ে আসবে, নাহলে তুই গিয়ে ওখানে ভর্তি করে রেখে দিবি, জামাই গিয়ে ওখান থেকে রাত্রেবেলায় নিয়ে আসবে, অত ভারী তোকে আনতে হবে না। আর এদিকে দেখো মা আমার বড় মেয়ে বিস্কুট, যে বিস্কুটগুলো খেতে ভালোবাসে সেই বিস্কুটগুলো পাঠিয়ে দিয়েছে। আর এর মধ্যে না ভিজে কাপড় চোপড় কিছুটা রেখে দিয়েছি, এগুলো আর কি কাচবো বলে। আর এদিকে দেখো শিরিন এখান থেকে বিস্কুটটা চুরি করে নিয়ে চলে গেল। কারণ হচ্ছে কি বলো তো, আমি ওকে বলেছি ক্যামেরার সামনে আসবি না, সেই জন্য আমি বিস্কুটটা ছুঁড়ে দিলাম, ও ওখান থেকে এসে হাত বাড়িয়ে নিয়ে গেল। তো মা এই কোটোকাঠিগুলো দিয়ে দিয়েছে, নিয়ে গিয়ে কোথায় রাখবি, কোটোকাঠিগুলো নিয়ে যা, কোটোর মধ্যে ভরে রেখে দিবি আর টুকটুক করে খাবি। মা প্রথমে ভাবলো শুধু মুড়িটা দেবে, তারপরে তো মায়েদের দোকানে ঝুরি ভাজা পাওয়া যায়, তা বলছে মা একটু ঝুরি ভাজা নিয়ে যা, মুড়ি দিয়ে সারাক্ষণ খেতে থাকবি বলে আবার ঝুরি ভাজা দিয়েছে। আর জামাইটা তো একটু খেতে ভালোবাসে, জামাইটাও খাবে বলে মা সব কিছু গুছিয়ে দিয়েছে। যেন এত কষ্ট হচ্ছে জানি না কেন, অনেকবার গেছি বাপের বাড়ি, এবারে যেন একটু মনটা বেশি থেকে গেছে। তো এইরকমই ব্যাপার। আর রাত্রেবেলার জন্য মা দিয়ে দিয়েছে ডিম, বলে এটা নিয়ে যা, রাত্রেবেলা রান্না করবি। ভেবেছিল তরকারি দিয়ে দেবে, কিন্তু আমি বলি না, আমার তরকারি খেতে ভালো লাগছে না একদমই। আর এদিকে দেখো কি অবস্থা, কতগুলো কাপড় চোপড় বের হয় শুধু আমার। দেখো আমি সারাদিন কাজ করতে করতে সত্যি খুবই ক্লান্ত হয়ে যাব, কারণ দেখো এই নোংরা কাপড় চোপড়গুলো এক করে নিলাম। আর এই যে এই প্লাস্টিকটা যেটা তোমাদেরকে দেখালাম, এই প্লাস্টিকটা না বড় ভাই যেহেতু এইসব প্লাস্টিকের কাজ করে কার্পেটে, তো বড় ভাই যখন কাজে গিয়েছিল তখন ওই কার্পেটটা নিয়ে এসেছিলো। মা যখন শুনেছে যে আমার নিচেই উই পোকা লেগে গেছে, মা ভাই আসে যখন শুনেছে, বড় ভাই বলছে ছোটবাবু তুই এটা নিয়ে যা, তোর দরমার নিচে যেগুলো ফেটে গেছে সেখানে দিবি। মাও সঙ্গে সঙ্গে বললো হ্যাঁ নিয়ে যা। আব্বা তো প্রচুর পরিমাণে রেগে যাচ্ছে আমি চলে আসবো শুনেছি, আব্বা চাইছিল না যে আমি চলে আসি। নোংরা কাপড় চোপড়গুলো আলাদা করে নিলাম, আর পরিষ্কার কাপড় চোপড়গুলো আলাদা করে নিচ্ছি। যেহেতু হুটপাট করে গুছিয়েছিলাম, নোংরা কাপড় চোপড় কিছুটা বেশিরভাগটা আলাদা করতে পেরেছিলাম, আর তার সঙ্গে কিছু পরিষ্কার কাপড় চোপড়ের সঙ্গে কিছু নোংরা কাপড়ও ঢুকে গিয়েছিল। তা ভাবলাম সব তো কাচা সম্ভব নয় একসঙ্গে, তা নোংরা বলতে সেই রকমই নোংরা নয়, হয়তো সঙ্গে সকালবেলা পরেছি, দুপুরবেলার দিকে বেরিয়ে এসে ওই কিছুক্ষণের জন্য যে জামাটা পরেছিলাম সেসব কাপড় চোপড়গুলো।
আর তার সঙ্গে কিছু মার্কেটিং করেছি যেগুলো আমার সত্যি খুবই দরকার। আর সঙ্গে তোমাদের দাদাভাই কিছু টাকা দিয়েছিল, তোমাদের দাদাভাই কিছু টাকা জমানো ছিল, আর সঙ্গে মা কিছু টাকা দিয়েছে। জানো তো আমার বাপের বাড়ির অবস্থাটা কেমন, তোমরা ভিডিওর মধ্যে দেখেছো, আমার আব্বাকেও দেখেছো। তো দেখো বাবুদের জন্য এদিকে প্যান্ট কিনে নিয়েছি, বাবুদের প্যান্ট ছিল না। আর এদিকে বেডশিটটা দেখো কত সুন্দর, এই ক্যামেরার মধ্যে না ঠিক ফুটে উঠছে না। আর তোমাদের দাদাভাই শুধু আমাকে বকছে, তুমি এতগুলো কিনতে গেলে কেন? আরে তুমি চুপ করে থামো তো, আমি ভিডিও করার জন্য কিনেছি, আমার বন্ধুরা এগুলো পছন্দ করে। সাদাটা না অত ফুটে উঠছে না, তবে এটা যখন বিছানার মধ্যে বিছাবো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আর তার সঙ্গে দেখো বালিশের কভারগুলো এত ভালো লাগছে, এত ভালো লাগছে, আমি বুঝতে পারছি না বুঝতে পারছি না যে তোমরা বুঝতে পারছো কি না এটা, কিন্তু এটা যখন বিছানায় বিছাবো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো বেডশিটটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। এটার দাম নিয়েছে কিন্তু 500 টাকা, দুটো মাথার বালিশ, একটা লম্বা পাশ বালিশের, আর বিছানার খাটের মাপে। তো এটার দাম নিয়েছে 500 টাকা, আমি কিনেছি। আর পুরো সুতির, কোনো এর সঙ্গে কোনো কিছু মিক্স করা নেই, পুরো পিওর সুতির। তো আমি এটা আবার যেইভাবে নিয়েছি ঠিক সেইভাবে গুছিয়ে রেখে দেবো। আর তোমাদের দাদাভাই আমাকে বলছে, আমি যে তোমাকে নাইটি কেনার জন্য টাকা দিলাম তুমি কেনোনি কেন? আমি বললাম যে নাইটি পরে হবে, এখন নাইটি অনেক আছে, আমি বলছি সেই জন্য করে বিছানার চাদরটাই কিনেছি। তাই তোমাদের দাদাভাই একটু আমার উপরে রাগ করছিল যেন। তো কি করব বলো, সব কিছু তোমাদের জন্য, তোমাদের ভালোবাসার সাপোর্টের জন্য এত দূরে আসতে পেরেছি। আর এই যে একটা বিছানার চাদর তোমাদেরকে দেখালাম, আরও কিন্তু আছে, সেই জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর এই যে বিছানার চাদরটা, এটা না খুব সুন্দর, তোমরা কালারটা এখানে ঠিক এটা বুঝতে পারছো না, কিন্তু আমি সত্যি কথা বলতে খুব চয়েসভাবে এই বিছানার চাদরগুলো কিনে নিয়ে এসেছি। এটা নিয়েছে 350 টাকা এই বিছানার চাদরটা, পুরো খাটের মাপে, আর প্লাস তার সঙ্গে দুটো মাথার বালিশ সুতির। হ্যাঁ, খুব সুন্দর দেখতে। আর তোমাদের দাদাভাই সবে এলো জানো, সবে এলো বলতে এপারে গিয়েছিল পানি আনতে, আমি ভিডিওটা করছি আর ওপারে থাকতে থাকতে হঠাৎ করে বেরিয়ে গিয়েছিল, আবার সঙ্গে সঙ্গে চলে এলো। তো তোমাদের দাদাভাই ওখানে বসে আছে। আর এই দেখো বিছানার চাদরটা কেমন লাগছে, এটাও কেমন লাগছে অবশ্যই বলবে। আর তার সঙ্গে কিন্তু আরও একটা বিছানার চাদর আছে, টোটাল বিছানার চাদর 4টে কিনেছিলাম, তার সঙ্গে এই 3টে আমি নিয়ে চলে এসেছি। আর একটা বড় ভাইকে দিয়েছি, বলি ওর ঘরে না একটাও বিছানার চাদর নেই, তা ওর তো দেখাশোনা চলছে, আগে তোমাদের ভিডিওতে বলেছিলাম। তো হঠাৎ করে যদি দেখাশোনা আসে সেই জন্য করে ওর একটা দিয়ে এসেছি। আর এদিকে দেখো এই বিছানার চাদরটা দেওয়া হয়ে গেছে। আর বাবুদের সত্যি কথা প্যান্টের খুবই দরকার ছিল গো, তো সেই জন্য করে প্যান্ট ওদের জন্য 1 ডজন কিনে নিয়েছি, যাতে পরবর্তী সময় বেশি করে না কিনতে হয়। একেবারে বেশি কিনে নিলাম, টুকটুক করে পরতে থাকলো ওরা। নিজেরা হাজার কষ্টের মধ্যে থাকলেও বাচ্চাগুলো কিন্তু কষ্টটা অনুভব করতে দিই না, কারণ তারা বড় হচ্ছে, তাদেরকে বোঝার দরকার। কষ্ট করতে দিই কিন্তু সব দিক থেকে নয়। তো যাই হোক, এটা একটা বিছানার চাদর, এটা কিন্তু আমার খুব ভালো লাগছে। আর বড় ভাই যে বিছানার চাদরটা নিয়েছে সেটা এর থেকেও খুব সুন্দর। আমি কিন্তু প্রথমে ভেবেছিলাম যে এটা বেশি সুন্দর, আর ওটা খুব একটা ভালো না। ও যখন খাটের মধ্যে বিছিয়েছে বাবা অমায়িক লাগছিল, আমি তখন ওকে বলছি ভাই চেঞ্জ করে নে, ও কিন্তু আর চেঞ্জ করতে চাইছিল না। তো শেষমেশ আমাকে বলেছে বুবু চেঞ্জ করে না, আমি বলি না থাক, তোকে একটা জিনিস দিয়েছি আর চেঞ্জ করবো না। আর তোমাদেরকে তো আমি বলেছিলাম যে আমার বালিশের ভিতর থেকে শুধু তুলো বেরিয়ে আসছে, তার জন্য ওই কভারগুলো আগে তোমাদেরকে দেখালাম, ওটা কিনেছি, ওটা 7টা কিনেছি, 7টা বালিশের জন্য। আর বালিশের কভারগুলো দেখো, আমার তো খুব ভালো লাগছে বালিশের কভারগুলো। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলবে। তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাকে খুব আগ্রহ দেয়, আর সবাই শুধু বলো দিদিভাই সাপোর্ট করো সাপোর্ট করো। হ্যাঁ গো, আমি সবাইকে সাপোর্ট করি, সবাইকে ভালোবাসি, কারণ আজকে এত দূরে এসেছি তোমাদের জন্য। আর লম্বা বালিশের জন্য 2-3টে নিয়ে নিয়েছি। আর তোমাদের কিন্তু এইগুলো কেমন লাগলো, খুব কম দামের মধ্যে কিনেছি জানো। আর ওই যে বিছানার চাদর, শুধু বিছানার চাদরটা যেটা তোমাদেরকে দেখালাম, ওটা কিন্তু আমি কিনেছি 250 টাকা দিয়ে, খুবই কমের মধ্যে কিনেছে, পুরো খাটের মাপে জানো। তো দেখো আমার কিন্তু এপারে পুরো মার্কেটিং কমপ্লিট। তার মধ্যে একটা কিন্তু খুবই সুন্দর জিনিস আছে, যেটা তোমরা দেখলে তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে। আমি তোমাদেরকে অনেক ভিডিওতে বলেছি যে আমার ভিডিও করতে খুবই অসুবিধা হচ্ছে, তার জন্য আমার একটা স্ট্যান্ড কিনতে হবে এমার্জেন্সিভাবে। তো এই স্ট্যান্ডটা তোমাদের দাদাভাই আমাকে গিফট করেছে, কারণ তোমাদের দাদাভাই খুব ভালোভাবেই জানে আমি ভিডিও কদিন ঠিক মতন দিতে পারছি না বলে মনটা প্রচুর পরিমাণে খারাপ।
আর এই স্ট্যান্ডটা না অনেক বড় হবে, সে অনেকটা বড় হচ্ছে, এখনও পর্যন্ত একটা স্টেপ পুরোপুরিভাবে খুলতে পারছি না, যত খুলছে তত উপরের দিকে যাচ্ছে। আমি বলি না অত বড় আমার করার দরকার নেই, একটা শুধু খুললেই হয়ে যাবে। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা কমপ্লিটভাবে দেখার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুদা হাফিজ।